কে রে পটকা, আজকে তোরা খেলাধুলা করছিস না? সবাই এখানে বসে আছিস? ও দাদু দাদু, তুমি একটা গল্প শোনাও না দাদু। কতদিন তুমি গল্প শোনাওনি দাদু। ও তোরা গল্প শুনবি? তো শোনাই আজকে এমনিতেও রাজমহলে আমার যাওয়ার নেই, রাজা মশাই আজকে ছুটি দিয়েছেন। তো গল্পটা হলো মর্তের মহিষাসুর। তারপর গোপাল পণ্ডিত পটকা, গদাই আর টিকলিকে মর্তের মহিষাসুর গল্পটা শোনাতে শুরু করে। বিষ্ণুপুর গ্রামে দ্বারকানাথ মজুমদার নামে এক বনেদি জমিদার ছিল। অনেক ছোটবেলায় বাবা মা মারা যাওয়ায় দ্বারকানাথ ও তার স্ত্রী বিমলা তার 3 ভাইকে মানুষ করেছে। দ্বারকানাথের মেজ ভাই অসীম ও সেজ ভাই সুজিত শহরে চাকরি করে। তারা বিয়ে করে বউ বাচ্চা নিয়ে থাকে। আর ছোট ভাই কোমল দ্বারকানাথের সঙ্গে গ্রামে থাকে। একদিন দ্বারকানাথ তার ছোট ভাইকে ডেকে বলে, কে রে ছোট, তোকে তো বিয়ে দিয়ে দিলাম আমরা, তুই এবার কি করবি? কাজটা যদি কিছু করিস না, আমার তো বয়স হচ্ছে, তুই যদি কিছু না করিস কি করে চলবে বলতো? হ্যাঁ দাদা, আমি তো বুঝতে পারছি যে আমাকে কিছু একটা করতে হবে। তোমার তো বয়স হচ্ছে, তুমি আর আমাদের কতদিনই বা টানবে? তোদের টানতে তো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি মরে গেলে তোদের কি হবে? এখন থেকে তো তোকে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলছো, কিন্তু তুমিই বলো আমি কি করব? তুই কি তোর মেজদার কাছে শহরে যাবি? ওরা তোর কথা বলছিল তোকে একটা কাজ খুঁজে দেবে। এই কথাটা শোনা মাত্র কোমলের বউ রাধা ঘর থেকে বেরিয়ে এসে দ্বারকানাথকে বলল, কি দাদা, আপনি কি বলেন? আমরা শহরে যাই কি করে আপনাকে আর দিদিকে একা ফেলে? আপনাদের তো এখন বয়স হচ্ছে, আপনাদেরকে দেখাশোনা করবে কে? সে তুমি আমাদের কথা ভেবো না, তোমরা শহরে যাওয়ার জন্য তৈরি হও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। না না দাদা, আমরা কোথাও যাব না আপনাদের ছেড়ে। ওনাকে যদি কাজ করতেই হয় তবে এখানেই কিছু করবে। এরপর রাধা কোমলের দিকে গোল গোল চোখে তাকে ইশারা করে বলল, কি গো, তুমি যে কিছু বলছো না যে? দাদা ও দিদিকে ছেড়ে আমাদের কি যাওয়া উচিত? হ্যাঁ হ্যাঁ, রাধা একদম ঠিক করেই বলেছে, আমরা কোথাও যাচ্ছি না তোমাদের ছেড়ে। তুমি এখানেই আমার একটা কাজের ব্যবস্থা করে দাও। ঠিক আছে, তুই যখন যেতেই চাইছিস না শহরে, তখন তোকে আমি আর জোর করব না, কিন্তু তুই একটা কাজ কর, কাল থেকে তুই আমার ব্যবসাটাই দেখাশোনা কর। ঠিক আছে দাদা। এরপর রাতে যখন রাধা ও কোমল ঘরে ঘুমাতে যায়, তখন কোমল রাধাকে বলে, রাধা, তুমি আমাদের কেন শহরে যেতে দিলে না? শহরে গেলে তো আমাদের ভালোই হতো, ওখানে গিয়ে অনেক টাকা কামাতাম, বেশ আরামেই থাকতাম। তুমি না খুব বোকা, জানো তো? কেন? আরে আমরা যদি শহরে চলে যাই তাহলে সম্পত্তি, ব্যবসা, জমিজমা সব তোমার আর 2 ভাই মিলে ভাগাভাগি করে নেবে। আর তুমি যদি এখানে থাকো তাহলে তুমিই সব পাবে। কি করে? দেখো, এখন তোমাকে ব্যবসা দেখতে বলেছি, দাদার যা অবস্থা, 2 দিন পর তোমাকে পুরোটাই দেখতে বলবি। তখন তোমার শহরের 2 দাদা আর তোমার কাছ থেকে কিছুই নিতে পারবে না, বুঝলে? ঠিক বলেছ, আমি তো কখন এইভাবে ভাবিনি। সত্যি তোমার বুদ্ধি আছে। এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, কাল সকাল সকাল তোমাকে ব্যবসার কাজে বেরোতে হবে। হ্যাঁ। এরপর রাধা ও কোমল নিজেদের কথা শেষ করে শুয়ে পড়ে। সকাল সকাল উঠে কোমল তার দাদা দ্বারকানাথের সঙ্গে কাজে বেরিয়ে পড়ে। কিছুদিন এইভাবে চলার পর দ্বারকানাথ একদিন অসুস্থ হয়ে পড়ল, প্রায় বিছানা থেকে উঠতে পারত না। কমলই দ্বারকানাথের সমস্ত কাজ দেখাশোনা করছিল, কিন্তু কোমল কোনো কাজই ঠিকমতো সামলাতে পারছিল না। একদিন দ্বারকানাথ কোমলকে ডেকে বলে, কি রে কমল, তোকে যে আমি সমস্ত কাজ নিজের হাতে ধরে শেখালাম, তুই কি সামলাতে পারছিস না? জমিতেও এবছর ভালো ফসল হয়নি, এভাবে চললে কি করে চলবে বলতো? আমি তো আমার মতো কাজ করছি, যদি লাভ না হয় আমি কি করব বলো তো দাদা? সেটা বললে কি করে হবে বলতো?
সামনে তো দুর্গা পুজো, অনেক খরচ। এরপর কোমল আর কোনো কথা না বলে রেগেমেগে দ্বারকানাথের ঘর থেকে নিজের ঘরে চলে যায়। কোমলকে দেখে রাধা জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তুমি এত রেগে আছো কেন? ধুর, আরে এবছর ফসল থেকে ব্যবসা থেকে ভালো লাভ হয়নি, তাই দাদা আমাকে কথা শোনাচ্ছে। লাভ তো হয়েছে, কিন্তু আমরা যে লাভের টাকাটা সরিয়েছি সেটা কি দাদা জানতে পেরেছি? না না, সেটা জানতে পারিনি, কিন্তু আর কিছুদিন যদি এভাবে চলে তাহলে একদিন না একদিন দাদা ঠিকই জানতে পারবে। তুমি একটা কাজ করো, দাদা কিছু জানতে পারার আগে তুমি দাদার অসুস্থতার বাহানায় সমস্ত কিছু নিজের নামে করিয়ে নাও। ঠিক বলেছ, আমি কালকেই দাদার সাথে কথা বলবো। এরপর কোমল পরের দিন দ্বারকানাথের কাছে গিয়ে বলে, দাদা, তোমার শরীরটা তো খুব একটা ভালো না, সব কিছু তো আমাকেই দেখতে হচ্ছে। তুমি বরং বাড়িতে বিশ্রাম নাও, তোমাকে আর কাজে কামে আসতে হবে না, আমি সবটা দেখে নেব। সে ঠিক আছে, তুই এখন ভালো করে কাজগুলো সামলা, ঠিক আছে? আমি বলছিলাম দাদা, আমাকে সবটা দেখাশোনার জন্য তুমি একটা কাজ করো, তুমি তোমার নামে সমস্ত বিষয় সম্পত্তি আমার নামে করে দাও, তাহলে আমার দেখাশোনা করতে সুবিধা হবে। এ কি করে সম্ভব? কেন? তুই ছাড়া আমার দুটো ভাই আরো রয়েছে, তাদের যা অবস্থা হয়তো তারা কিছু নেবে না, কিন্তু আমার তো কর্তব্য রয়েছে, তাদেরকে কিছু তো দিতে হবে। তোকে আমি সবটা কিভাবে দিয়ে দিই? আমি তো পুরোটা নেওয়ার কথা বলছি না দাদা, আমি শুধু কাজের সুবিধার জন্য আমার নামে করে দিতে বলেছি। সে তোকে অত ভাবতে হবে না, তুই শুধু তোর কাজে মন দে। আমি তো এখনো বেঁচে আছি, বাকিটা আমি বুঝে নেব। আর শোন, সামনে দুর্গা পুজো, তুই ভালো করে জানিস আমাদের ভিটে মাটি দিয়ে আমাদের দুর্গা প্রতিমা তৈরি হয়, সেটা তৈরি করার ব্যবস্থা কর। দ্বারকানাথের কথা শেষ হওয়ার পর কোমল ওখান থেকে কোনো কথা না বলে চলে যায়। কমল চুপচাপ সমস্ত কিছু দেখাশোনা করতে থাকে, আর ওদিকে বাড়িতে দুর্গা প্রতিমাও বানানো শুরু হয়ে যায়। বেশ কিছুদিন এভাবে চলার পর হঠাৎ দ্বারকানাথের শরীর আরও খারাপ হতে থাকে। দ্বারকানাথের অসুখ ঠিক করার জন্য প্রচুর টাকা পয়সা শেষ হতে থাকে। আস্তে আস্তে বেশ কিছু জমি জায়গা বিক্রি হতে থাকে। এই সমস্ত দেখে রাধা একদিন কোমলকে ডেকে বলে, এইভাবে চললে আর কিছু বেঁচে থাকবে না, টাকা পয়সা তো শেষ হচ্ছেই, জমি জায়গাও কিছু থাকবে না। একদিকে তোমার দাদার অসুখ আর ওদিকে সামনে দুর্গাপুজো। আগে লাভের টাকাটা সরানো যেত, এখন সেটাও সম্ভব না। ধ্যাত, কি করি বলো তো রাধা, তুমি কিছু বলো। আমরা যদি দাদা দিদিকে মেরে ফেলি তাহলে কেমন হয়? কি? হ্যাঁ, এমনিতেও দাদা অসুস্থ, কেউ বুঝতেও পারবে না, ভাববে দাদা অসুখে মারা গেছে, আর দিদিও দাদার শোকে মারা গেছে। তারপর তুমি নিজের নামে দলিল করে নেবে। ঠিক বলেছ, এটাই ভালো হবে। আমরা আজ রাতেতেই কাজটা সেরে ফেলবো, আর দেরি করা যাবে না। এরপর কোমল ও রাধা তাদের কথা মতো মাঝরাতে দ্বারকানাথের ঘরে যায়। দ্বারকানাথ সেই সময় ঘুমাচ্ছিল। কোমল দ্বারকানাথের কাছে গিয়ে পাশে থাকা একটি বালিশ তুলে দ্বারকানাথের মুখ চেপে ধরে, আর দ্বারকানাথ ছটপট করতে থাকে আর কোমলকে সরানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত কিছু না করতে পারায় দম আটকে দ্বারকানাথ মারা যায়। এই সমস্ত ঘটনা দ্বারকানাথের স্ত্রী দেখে ফেলে আর জোরে চিৎকার করে বলে, তোরা এখানে কি করছিস? তোরা তো দাদাকে খুন করলি। এই কথাটা শোনা মাত্র রাধা ভয়ে ছুটে গিয়ে দ্বারকানাথের স্ত্রীর মুখ চেপে ধরে এবং গলা টিপে মেরে ফেলে। এরপর কোমল ও রাধা ওই রাতেই যেখানে দুর্গা প্রতিমা হচ্ছিল সেখানে মাটি খুঁড়ে গর্ত করে প্রথমে দ্বারকানাথকে টানতে টানতে নিয়ে এসে মাটি চাপা দিয়ে দেয়। এরপর পাশে আরেকটি গর্ত করে দ্বারকানাথের স্ত্রীকে পুঁতে দেয়। ঠিক এই সময়ই হঠাৎ জোরে বৃষ্টি শুরু হয়, আর দুর্গা প্রতিমার উপর বৃষ্টির জল পড়ে পুরো প্রতিমা গলে যায়। শুধু মহিষাসুরের কাঠামোটা থেকে যায়, আর বাকি প্রতিমা গলে দ্বারকানাথের কবরে মাটিগুলি চলে যায়। এরপর পরের দিনই কোমল ও রাধা গ্রামের উকিলকে ডেকে পাঠায় তাদের নামে নতুন দলিল বানানোর জন্য। উকিল তাদের কথা মতো দ্বারকানাথের বাড়ি যায়
বাড়ির সামনে আসতে না আসতেই খুব জোরে ঝড় ওঠে, চারিদিকে ধুলো উঠতে থাকে। উকিল ওই ধুলোতে চারিদিকটা ভালোভাবে দেখতে পাচ্ছিল না, কোনোভাবে বাড়ির সামনে যায়। আর যেই বাড়ির ভিতরে ঢুকতে যাবে অমনি একটি দমকা হাওয়ায় উকিল ওখান থেকে ছিটকে পড়ে যায়। উকিলের অনেক আঘাত লাগে, তাও উকিল উঠে আবার ঘরে ঢোকার চেষ্টা করে। যখন উকিল আবার ঘরে ঢোকার চেষ্টা করছে তখন একটি নিম গাছের ডাল ভেঙে দরজার সামনে পড়ে। তখন উকিল খুব ভয় পেয়ে যায় আর ঘরে ঢুকতে পারে না। উকিল ভয়ে ভয়ে মনে মনে বলে, এই বাড়িতে কিছু একটা ব্যাপার আছে, আমি বাবা চলে যাই, না হলে এই ঝড়ে আমি মারা যাব। তারপর উকিল কোনো রকম দেরি না করে ওখান থেকে চলে যায়। কমল পরের দিনই শহর থেকে উকিল ডাক করায়, কিন্তু যেই গাড়ি গ্রামে ঢুকতে যাবে তখনই উকিলের গাড়ি খাদে পড়ে যায় আর সেখানেই উকিল মারা যায়। এরপর রাধা কমলকে একদিন বলে, কি গো, এবার কি হবে আমাদের? সামনে তো দুর্গা পুজো, শহর থেকে তোমার মেজদা ও শেষদা আসবে। ওদের আসার আগে দলিল আমাদের নামে করে নিতে হবে, না হলে সব মাটি হয়ে যাবে। ঠিক বলছো, আমি কালকেই শহরে যাব একটা ভালো উকিলের খোঁজে। এরপর কমল পরের দিন শহরে যাওয়ার উদ্দেশ্যে যেই বাড়ি থেকে বেরোতে যাবে অমনি দেখে বাড়ির সামনে বিশাল চিড় ধরে বিশাল গর্ত হয়ে গেছে। এটা দেখে কমল ও রাধা দুজনেই চমকে ওঠে আর চিন্তায় পড়ে যায়। তারা আর বাড়ি থেকে বেরোতে পারে না, তাদের ঘরেই থাকতে হয়। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর দুর্গাপুজো প্রায় কাছে চলে আসে। একদিন শহর থেকে অসীম ও সুজিত তাদের বউ বাচ্চাকে নিয়ে গ্রামের বাড়িতে আসে। বাড়িতে এসে অসীম ও সুজিত জোরে জোরে তার দাদাকে ডাকতে থাকে, দাদা, ও দাদা, বৌদি, ও বৌদি। কমল, কি রে কমল, কেউ কি বাড়িতে নেই নাকি রে? কমল ও রাধা অসীম ও সুজিতের আওয়াজ শুনে চমকে ঘর থেকে ছুটে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে অসীম ও সুজিতের পরিবারকে দেখে তারা ঘাবড়ে যায়। তার থেকে বেশি ঘাবড়ে যায় এটা দেখে যে তাদের বাড়ির সামনে যে চিড় ধরে গর্তটা ছিল সেটা আর নেই। এরপর অসীম কমলকে দেখে বলে, কি রে কমল, কতক্ষণ ধরে ডাকছি, কোথায় গেছিলিস? এই তো মেজদা, ঘরেই ছিলাম, তোমাদের কথা শুনেই তো ছুটে এলাম। দাদা বৌদি কই? ডাক দাদা বৌদিকে। দাদা আর বৌদি নেই, তারা মারা গিয়েছে। কি কি করে? আজ তুই আমাদের খবরটা জানাসনি কেন? দাদার খুব বড় অসুখ হয়েছিল আর বৌদি দাদার শোকে মারা গিয়েছে। এরপর অসীম ও সুজিত এবং তাদের বউ দাদা বৌদির মৃত্যুর কথা শুনে অঝরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর কান্না থামিয়ে একটু স্বাভাবিক হয়ে কোমলকে অসীম বলে, দাদা প্রতি বছর দুর্গা পুজোটা বড় করে করতো, এবছর দুর্গা পুজো বড় করে করব আমরা। হ্যাঁ রে কমল, দুর্গা প্রতিমাটা কত দূর তৈরি হয়েছে রে? অসীমের কথা শেষ হতেই কোমল সুজিত ও অসীমকে প্রতিমা যেখানে তৈরি হচ্ছিল সেখানে নিয়ে গেল। অসীম ও সুজিত গিয়ে দেখলো দুর্গা প্রতিমা নেই, শুধু অসুরের মূর্তি পড়ে রয়েছে আর তার পাশে মাটির দুটো ঢিবি পড়ে রয়েছে। এটা দেখে সুজিত কোমলকে বলল, কি রে কমল, এখনো প্রতিমা তৈরি হয়নি? সামনেই তো পুজো। আর কি বলবো, যতবারই প্রতিমা তৈরি করতে গিয়েছি ততবারে বৃষ্টি এসে ধুয়ে যাচ্ছে আর পাশে গিয়ে ঢিবি হয়ে যাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার, অসুরের প্রতিমাটা কিন্তু রয়েই যাচ্ছে। কি বলছিস, এটা কি করে সম্ভব? এরপর অসীম ও সুজিত দুজনেই মাটি খুঁড়তে থাকে প্রতিমা তৈরি করার জন্য। একটা সময় মাটি খুঁড়তে খুঁড়তে একটা কঙ্কালের হাত বেরিয়ে আসে। এটা দেখে অসীম ও সুজিত দুজনেই চমকে ওঠে আর ভয় পেয়ে যায়। এরপর তারা আরও মাটি খুঁড়তে থাকে। আস্তে আস্তে দুটো কঙ্কাল বেরিয়ে আসে। ওই কঙ্কাল দুটোর পরনে কাপড় দেখে অসীম ও সুজিত তাদের দাদা বৌদিকে চিনতে পারে এবং অঝরে কাঁদতে থাকে। এরপর সুজিত রেগে কোমলকে জিজ্ঞাসা করে এবং চাপ দেয়। কোমল তার দুই দাদার চাপে ভয়ে সমস্ত ঘটনা বলে দেয়। সমস্ত ঘটনা শুনে অসীম ও সুজিত রাগে কোমলকে বেধড় মারতে থাকে আর ওদিকে অসীম ও সুজিতের বউ রাধাকে মারতে থাকে। একটা সময় মার খেতে খেতে কোমল ও রাধা ওই গর্তে পড়ে যায় যেখানে দ্বারকানাথ ও তার স্ত্রীকে পুঁতে রেখেছিল। আর তখনই আবার বৃষ্টি শুরু হয় আর অসুরের মূর্তিটা গলে ওই কবরে চলে যায়।
আর কমল ও রাধা মাটি চাপা পড়ে মারা যায়। এরপর অসীম ও সুজিত দু ভাই মিলে প্রতিমা তৈরি করে দুর্গাপুজো করে। আর কিছুদিন পর তাদের পরিবারকে নিয়ে তারা শহরে চলে যায়। কি রে, গল্পটা তোদের কেমন লাগলো বল? হ্যাঁ দাদু, গল্পটা খুবই ভালো দাদু, খুব সুন্দর গল্প, কিন্তু ভয়ও ছিল। তুমি এমনি আমাদেরকে আরো গল্প শুনিও দাদু। আজকে চললাম দাদু, অনেক দেরি হয়ে গেছে, মা বকবে না হলে। যাই যাই, আজকে বাড়ি যাই, ঠিক আছে? পরে আবার আসবো। দেখুন গোপাল পণ্ডিতের মজার মজার হাসির গল্প। আমাদের এই গল্প ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।